ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। নেক্সট যে টপিক হচ্ছে সেটা হচ্ছে ডিরোজিও। ডিরোজিওর সাথে জুড়ে রয়েছে নব্যব্যঙ্গ গোষ্ঠী। তো বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে হিন্দু কলেজের ইনি মানে ডিরোজিও 23 বছর বয়স্ক তরুণ শিক্ষক। আর তার সাথে ডিরোজিও ছিলেন পর্তুগিজ বংশোদ্ভূত। তিনি একটি অতি উল্লেখযোগ্য নাম। ডিরোজিওর জন্ম হয় 1809 খ্রিস্টাব্দে। ডিরোজিওর নেতৃত্বে কিছু আদর্শবাদী তরুণ, তারা হিন্দু ধর্ম ও সমাজের ওপর সকল শ্রদ্ধা হারিয়ে পাশ্চাত্যের অন্ধ অনুকরণের মাধ্যমে দেশে এক চরমপন্থী মতাদর্শ প্রচার করতে শুরু করে। এই যে তারুণ্যের তেজে উদ্দীপ্ত ও আন্দোলনের ফলে হিন্দু ধর্ম ও সমাজের ভিত এর ফলে কেঁপে ওঠে। এই গোষ্ঠীটাই নব্যব্যঙ্গ গোষ্ঠী নামে পরিচিতি পায় এবং এই আন্দোলনটা নব্যব্যঙ্গ আন্দোলন নামে খ্যাত। কবি, তার সাথে সাথে যুক্তিবাদী ও মুক্ত চিন্তার অধিকারী ডিরোজিও তিনি ড্রামান্ডের ধর্মতলা একাডেমিতে প্রথমে শিক্ষালাভের ফলে কিছু মুক্ত মনের অধিকারী হন। তার সঙ্গে সঙ্গে তিনি একজন যুক্তিবাদী আদর্শে পরিণত হন। 1927 খ্রিস্টাব্দে তিনি প্রথম হিন্দু কলেজের অধ্যাপক পদে নিযুক্ত হন এবং ছাত্রদের মধ্যে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। তো ডিরোজিও ছিলেন এমনই একজন যুক্তিবাদী ব্যক্তি যিনি বিনা বিচারে কোনো কিছুকে মানতেন না, এবং তিনি তার ছাত্রদেরকেও তার বিশ্বাসী করে তুলেছিলেন। যেমন ছাত্ররাও অন্ধবিশ্বাস ত্যাগ করে ও যুক্তিবাদী ও সত্যসন্ধানী হওয়ার চেষ্টা করেন। তিনি বেসিক্যালি ছাত্রদের সাথে বন্ধুদের মতো মিশতেন এবং তাদের পথপ্রদর্শকও ছিলেন। তার ছাত্ররা উল্লেখযোগ্য কিছু ছাত্র হলেন যেমন লক, বেনথাম, মিল, হিউম, বেকন, বার্কলে, রিড। এরা সবাই দার্শনিক চিন্তাধারার সাথে পরিচিতি হয়। সাধারণ অর্থে বলা যায় যে সাধারণ অর্থে শ্রেণীকক্ষে যেটা পড়ানো হয় সেটা বাদ দিয়েও ডিরোজিও ছাত্রদেরকে সাহিত্য, ধর্ম, দর্শন, বিজ্ঞান এই সমস্ত কিছু অবাধ আলোচনা করতেন। 1827 খ্রিস্টাব্দে তিনি মানিকতলায় একাডেমিক অ্যাসোসিয়েশন নামে একটি বিতর্ক সভা প্রতিষ্ঠিত করেন। তো তার ছাত্ররা সেখানে প্রচলিত অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে নিজেদের মত ব্যক্ত করে। এই ধর্মীয় কুসংস্কার, নৈতিক ভণ্ডামি, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, প্রতিমা পুজো এইগুলোকে আক্রমণ করাই ছিল এটার লক্ষ্য। এথেনিয়াম নামে একটি সংঘের মুখপাত্র ছিলেন ডিরোজিও। 1829 খ্রিস্টাব্দে তারা পার্থেনন নামে একটি পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকাটাতে স্ত্রী শিক্ষা, নারী স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা সম্বন্ধে অনেক প্রবন্ধ প্রকাশিত হয়। ডিরোজিওর উদ্যোগে প্রকাশিত হয়েছিল ক্যালেডোস্কোপ হচ্ছে একটি পত্রিকা যেটি ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিল। তার অনুগামীরা হিন্দু ধর্ম বিরোধী মতবাদ ও কার্যকলাপে হিন্দু সমাজে প্রবল আলোড়ন ফেলে দেয়। তো এই সমস্ত কার্যকলাপের জন্য ডিরোজিওকে হিন্দু কলেজ থেকে পদচ্যুত করা হয়। 1831 খ্রিস্টাব্দে মাত্র 23 বছর বয়সে ডিরোজিও মৃত্যুবরণ করেন। তারপরে যেটা উল্লেখযোগ্য নাম সেটি হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন। এনার জন্ম 1732 খ্রিস্টাব্দে, মৃত্যু 1812 খ্রিস্টাব্দে। তো হাজী মোহাম্মদ মহসিন অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দী সেই সময় বাংলাদেশের একজন বর্ণময় পুরুষ ছিলেন। আরবি, ফার্সি ভাষা এবং তার সাথে সাথে মুসলিম ধর্মতত্ত্বে তিনি যথেষ্ট পণ্ডিত ব্যক্তি ছিলেন, এবং এই সমকালীন মুসলিম দুনিয়ায় যেরকম মানুষ তিনি ছিলেন ওরকম মানুষের সংখ্যা খুবই কম ছিল। কোরআন ও মুসলিম ধর্মতত্ত্বের কোনো ব্যাখ্যা নিয়ে যদি কোনো বিতর্ক দেখা দিত, তার মতামতই ছিল একদম শেষ। তিনি বিপুল সম্পত্তির মালিকও ছিলেন। তা সত্ত্বেও তার জীবনযাত্রা ছিল যথেষ্ট সহজ সরল। তিনি যে বিপুল সম্পত্তি পেয়েছিলেন সেটি তিনি ব্যবহার করেছিলেন মূলত মানুষের সেবায়। এইসব ক্ষেত্রে তিনি কখনোই হিন্দু মুসলিম বিচার করতেন না। তিনি হুগলিতে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়াও যশোহর, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী প্রভৃতি জায়গায় মাদ্রাসাগুলো চলত তার দানের টাকাতেই। 1806 খ্রিস্টাব্দের 9 জুন তিনি সব সম্পত্তি গরিব মানুষদের সেবায় দান করে চলে যান। হুগলির ইমামবাড়া যেটি তৈরি হয়েছিল 1841 খ্রিস্টাব্দে, সেটি তার একটি অত্যুজ্জ্বল কীর্তি। হৃদয় মহসিনের জমিদারিতে বহু হিন্দু কর্মচারীও ছিলেন। সাম্প্রদায়িক মানুষেরা এই সম্পর্কে অভিযোগ করলে তিনি বলতেন যে হিন্দুরা শিক্ষিত, এই কাজগুলো তারাই করতে পারবে। এভাবে তিনি কোনো ভেদনীতি ভুলে গিয়ে হিন্দু মুসলিম একটা সমন্বয় তৈরি করেছিলেন। তারপর আসে নব্যব্যঙ্গ আন্দোলন ডিরোজিওর নেতৃত্বে শুরু হয়েছিল। তো পর্তুগিজ পরিবারে জন্মগ্রহণ করেও
এই পর্তুগিজ পরিবারে জন্মগ্রহণ করেও ডিরোজিও মনে প্রাণে ভারতীয়ই ছিলেন। ডিরোজিও ডিরোজিওকে বলা হয় তিনি প্রথম আধুনিক ভারতবর্ষের প্রথম জাতীয়তাবাদী কবি। তো তিনি ও তার অনুগামীরা মাতৃভূমি ভারতবর্ষকে অত্যন্ত গভীরভাবে ভালোবাসতেন, কিন্তু ভারতীয় সভ্যতা ও সংস্কৃতিকে গ্রহণ করতে পারেননি। তাদের এই যে কালা পাহাড়ি মনোভাব, তার জন্য দেশবাসী তাদেরকে গ্রহণ করেনি। ডিরোজিওর যে মৃত্যু হলো, ডিরোজিওর মৃত্যুর পরেও তার আদর্শ লুপ্ত হয়নি। তিনি স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ নামে তখন একদল অনুগামীকে রেখে যান, যেটাই হচ্ছে নব্যবঙ্গ আন্দোলনের মধ্যে পড়বে। এই ভারতীয় নবজাগরণের ইতিহাসে তারা সকলেই নব্যবঙ্গতে যারা আছে তারা সবাই উল্লেখযোগ্য মানুষ হিসাবে চিহ্নিত। এদের মধ্যে রয়েছেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামগোপাল ঘোষ, প্যারীচাঁদ মিত্র, রামতনু লাহিড়ী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রসিকৃষ্ণ মল্লিক, তারাচাঁদ চক্রবর্তী, শিবচন্দ্র দেব, কিশোরী চাঁদ মিত্র। এদের নামগুলো একটু মনে রাখবে, এমসিকিউ কোশ্চেন আসতেই পারে এখান থেকে। এই যে গোষ্ঠী, তারা খ্রিস্টান পাদ্রীদের গোঁড়ামি, স্ত্রী পুরুষের অসমানাধিকার, বাল্যবিবাহ, বহুবিবাহ, মূর্তি পূজা, দাস প্রথা, নারী নির্যাতন, বেকার খাটানো, একচেটিয়া বাণিজ্যাধিকার, চিরস্থায়ী বন্দোবস্ত ও অন্যান্য সামাজিক ও ধর্মীয়, রাষ্ট্রীয় ও অর্থনৈতিক কুসংস্কারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ান। আর তার সাথে সাথে ইংরেজ শাসনের কুফল, জুরির বিচার, অবাধ বাণিজ্য, সংবাদপত্রের স্বাধীনতা প্রভৃতি বিষয়ে তারা মত প্রকাশ করে। ডিরোজিও ও তার অনুগামীদের কাজকর্মের মূল্যায়ন সম্পর্কে সমকাল ও পরবর্তীকালে নানা ধরনের মতপার্থক্য দেখা গেছে। অনেকে তাদের সম্পর্কে অনেক উচ্ছৃঙ্খল, সমাজ বিচ্ছিন্ন উপগোষ্ঠী প্রভৃতি মন্তব্য করেছেন। আবার অনেকের মতে তারাই ছিল নবজাগরণের উষালগ্ন ও প্রথম পাশ্চাত্য সভ্যতা ও আদর্শের সূর্যালোক। অনেকে বলে থাকেন যে তারা হচ্ছেন হঠাৎ আলোকের ঝলক, এক প্রজন্মে তাদের সবশেষ, তাদের কোনো পিতা এবং কোনো সন্তান সন্ততি নেই। বিশিষ্ট দেশপ্রেমিক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তাদের মতে এরাই হচ্ছে বাংলার আধুনিক সভ্যতার প্রবর্তক। তারা আমাদের জাতির পিতা, তাদের গুণাবলী চিরস্মরণীয়। এটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উক্তি। এরপরে আসছে বিধবা বিবাহ আন্দোলন। তো বিধবা বিবাহ আন্দোলনের সাথে জড়িয়ে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম। তো 19 শতকের একটি উল্লেখযোগ্য আন্দোলন, যেটা হচ্ছে কি বিধবা বিবাহ আন্দোলন। তো এই আন্দোলন ধীরে ধীরে সারা বাংলার শিক্ষিত সমাজ ও গ্রামগঞ্জের অশিক্ষিত আম জনতার মধ্যে একটি প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে। তো বিধবা বিবাহ উদ্যোগ বা আন্দোলন শুরু হয় অষ্টাদশ শতকের মধ্যভাগে 1756 খ্রিস্টাব্দে ঢাকার রাজবল্লভপুরে, যেখানে এই ঢাকার রাজবল্লভ যখন তার 8 বছরের বিধবা কন্যা অভয়ার পুনর্বিবাহ দিতে উদ্যোগী হন এবং ভারতের বিভিন্ন অঞ্চলে পণ্ডিতদের মতামত সংগ্রহের চেষ্টা করেন। তো কিভাবে হয়? অষ্টাদশ শতকের মধ্যভাগে 1756 খ্রিস্টাব্দে ঢাকার রাজা রাজবল্লভ তার 8 বছরের বিধবা কন্যা, তিনি ছিলেন অভয়া, তার পুনর্বিবাহ দিতে উদ্যোগী হন এবং ভারতের বিভিন্ন অঞ্চলের পণ্ডিতদের মতামত তিনি সংগ্রহ করার চেষ্টা করেন। তারা জানান যে বিশ্বের বিশেষ পরিস্থিতিতে বিধবা বিবাহ বৈধ, কিন্তু হিন্দু ধর্মের রক্ষক হিসাবে স্বীকৃত নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র ও তার অনুগামী পণ্ডিত এই সমাজের বিরোধিতা করেন, তো যদিও তারা সফল হননি। তো বিধবা বিবাহের সমর্থনে রামমোহন রায় কোনো লেখা তখনও মেলেনি, তবে 1515 খ্রিস্টাব্দে তার প্রতিষ্ঠিত আত্মীয় সভার বৈঠকে বিধবা বিবাহের পক্ষে আলোচনা করা হতো। তো ইয়ং বেঙ্গল সম্প্রদায়ও বিধবা বিবাহের পক্ষে সোচ্চার হয়। তাদের বিভিন্ন অধিবেশনে এই সম্পর্কে আলোচনা হতো এবং তাদের মুখপত্র বিভিন্ন পত্রিকায় এই সম্পর্কে বহু প্রবন্ধ বেরোয়। 19 শতকের 30-এর দশক থেকে কিছু ইম্পর্টেন্ট পার্ট, যেমন জ্ঞানার নেশন, বেঙ্গল হরকরা, ক্যালকাটা কুরিয়ার, ইংলিশম্যান, বেঙ্গল স্পেকটেটর, ফ্রেন্ড অফ ইন্ডিয়া, এই সমস্ত পত্রিকাগুলো এই বিধবা বিবাহ সম্পর্কে রচনা প্রকাশ করতে থাকে। অন্যদিকে ধর্মসভার মুখপত্র সংবাদ চন্দ্রিকা এই প্রস্তাবের তীব্র বিরোধিতাও শুরু করে। তো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় ব্রাহ্ম সমাজের প্রথম আচার্য পণ্ডিত রামচন্দ্র বিদ্যাবাগীশ বিধবা বিবাহ সমর্থন করেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্ববোধিনী গোষ্ঠী ও হিন্দু কলেজের ছাত্ররা একযোগ হয়ে বিধবা বিবাহের পক্ষে আন্দোলনে নামেন। তো বিধবা বিবাহের পক্ষে সবথেকে জোরালো আবেদন গড়ে তোলেন তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1854 খ্রিস্টাব্দে তিনি তত্ত্ববোধিনী পত্রিকায় প্রথম বিধবা বিবাহের পক্ষে প্রবন্ধ লেখেন। পরের বছর জানুয়ারি মাসে তিনি বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব নামে একটি পুস্তিকা প্রকাশ করেন।
তারপর তিনি পরাশর সংহিতা থেকে কিছু উদ্ধৃতি নিয়ে বলেন যে বিধবা বিবাহ সম্পূর্ণরূপে স্বাস্থ্যসম্মত। এটাও তিনি স্পষ্টভাবে বলেন, বিভিন্ন সামাজিক অকল্যাণ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে পুনর্বিবাহ। এই পুস্তিকাটি প্রকাশ করার পর অনেকগুলো কপি এটা বিক্রি হয়। সারা দেশ জুড়ে সবার মুখে বিধবা বিবাহ একমাত্র আলোচ্য বস্তু হয়ে ওঠে। তো অবশেষে 1856 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি লর্ড ডালহৌসি প্রথম বিধবা বিবাহ আইন পাশ করে। আর 1856 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর বাংলায় প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়। পাত্র ছিলেন সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন, আর পাত্রী ছিলেন কালীমতী দেবী। নামটা মনে রাখবে, প্রথম বিধবা বিবাহ যখন হয় তখন পাত্র ছিলেন সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন, আর পাত্রীর নাম ছিল কালীমতী দেবী। এই প্রসঙ্গে বিদ্যাসাগর লিখেছিলেন যে বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনে সর্বপ্রধান সৎকর্ম। বিদ্যাসাগরের উদ্যোগে মোট 60টি বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় এবং এর জন্য তিনি টোটাল 82,000 টাকা খরচও করেন। আচ্ছা, এরপরের টপিক হচ্ছে 19 শতকের বাংলা ধর্ম সংস্কার ও তার বৈশিষ্ট্য পর্যালোচনা। তো মধ্যযুগীয় ভারতীয় ধর্ম ও সমাজ জীবন কুসংস্কার, জড়তা, অনুষ্ঠান সর্বস্বতা ও লোকাচারের বৃত্তে আবদ্ধ ছিল। তো সেইখানকার মানুষদের ধর্মের নামে অধর্মের উপাসনাই বেশি করতো তারা। তো পাশ্চাত্য শিক্ষা ও জীবনের সব ক্ষেত্রে এক ব্যাপক ধরনের পরিবর্তন আসে এখান থেকে। তো ভারতীয় বিভিন্ন মনীষী ও ভারতীয় সমাজ ও ধর্মের গ্লানিগুলি দূর করতে প্রয়াসী হন। তখন এই কাজ শুরু হয় বাংলায়। এক্ষেত্রে প্রধান হচ্ছে কি ব্রাহ্ম আন্দোলনের সূচনা হচ্ছে ব্রাহ্ম মতাদর্শ থেকে। তো ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম আন্দোলনের মেন মধ্যমণি ছিলেন রাজা রামমোহন রায়। তো তিনি অসাধারণ প্রতিভাশালী ছিলেন। এই জন্য তিনি খুবই অল্প বয়সে আরবি ফার্সি সংস্কৃত ভাষা এবং আরবি ফার্সি সংস্কৃত ভাষা সম্বন্ধে জ্ঞান লাভ করেন ও হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রভৃতি ধর্মশাস্ত্র তিনি অত্যন্ত পাণ্ডিত্যের সহ পড়েন। এবং এখানে যে প্রচলিত আচার আচরণ অনুষ্ঠান সর্বস্ব পৌত্তলিক হিন্দু ধর্ম এবং এই সমস্ত কুসংস্কার আছে তার বিরুদ্ধে তিনি সোচ্চার হন। এখান থেকে তার একটি বিশ্বাস হয় যে হিন্দু সমাজের যে পতন তার মূল কারণ হচ্ছে হিন্দু শাস্ত্র সম্পর্কে হিন্দুদের ভ্রান্ত ধারণা ও তাদের অশাস্ত্রীয় আচার অনুষ্ঠান। তো বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করে তিনি একেশ্বরবাদী নিরাকার ব্রহ্মবাদী সমর্থক হয়ে ওঠেন। কিসের নামটা মনে রাখবে, একেশ্বরবাদী নিরাকার ব্রহ্মবাদী সমর্থক হয়ে ওঠেন এবং তিনি বলেন যে একেশ্বরবাদী হলো সকল ধর্মের মূল কথা, মানে ঈশ্বর এক, ঈশ্বরের বিভিন্ন রূপ নেই, ঈশ্বর হচ্ছে এক। এটাই এই ব্রাহ্ম মতাদর্শ নিয়ে রাজা রামমোহন রায় এগিয়ে চলেন। তো 1803 খ্রিস্টাব্দে তিনি বহুদেববাদের বিরুদ্ধে ও একেশ্বরবাদের সমর্থনে ফার্সি ভাষায় একটি পুস্তক লেখেন। এই পুস্তকটার নাম মনে রাখবে তুহাফত উল মুওয়াহিদ্দিন, বা বাংলায় যদি বলা হয় তাহলে এটা হচ্ছে একেশ্বরবাদীদের প্রতি। এই পুস্তিকার মাধ্যমে তিনি বহু দেববাদ, পৌত্তলিকতা, অলৌকিকত্ব ও অবতারবাদের বিরুদ্ধে তীব্র আঘাত হানেন ও তার সাথে সাথে তিনি তার মতে তিনি যে বিশ্বাসটা সবার মধ্যে ছড়িয়ে দেন সেটা হচ্ছে একেশ্বরবাদ। এরপরে হচ্ছে আত্মীয়সভা হচ্ছে কি? আত্মীয়সভা হচ্ছে রাজা রামমোহন রায় সম্পর্কে। রাজা রামমোহন রায় এই ধর্ম সম্পর্কে আলোচনার জন্য 1815 খ্রিস্টাব্দে কলকাতায় তার বন্ধু ও অনুগামীদের নিয়ে আত্মীয়সভা স্থাপিত হয়। এই সভার সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন ছিলেন দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, নন্দকিশোর বসু, রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রমুখ ব্যক্তি। তো এখানে নিত্য বেদ পাঠ করা হতো আর এর ব্যাখ্যাও করা হতো। জাতি ধর্ম নির্বিশেষে এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ এই সভার সদস্য হতে পারতেন। এই সভার সাপ্তাহিক অধিবেশনগুলিতে নানা ধর্মীয় ও সামাজিক সমস্যাবলী আলোচিত হতো। বেদ উপনিষদ প্রভৃতি এখানে ব্যাখ্যাও করা হতো। এরপরে আসে ব্রাহ্ম সমাজ। তো একেশ্বরবাদ প্রচারের জন্য 1828 খ্রিস্টাব্দে কারোর মতে 1829 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। পরবর্তীকালে এটির অন্য নাম হয় ব্রাহ্ম সমাজ, সেটি 1830 খ্রিস্টাব্দে। এটার প্রধান উদ্দেশ্য ছিল পৌত্তলিকতাকে পরিহার করে নিরাকার পরম ব্রহ্মের উপাসনা। তো এখানে তিনি নতুন কোনো ধর্মমত প্রবর্তন করেননি। তার ধর্ম সাধনার মূল ভিত্তি ছিল বেদান্ত, আর তার প্রবর্তিত ধর্ম সেটা ছিল বেদের প্রতিপাদ্য একেশ্বরবাদ। এইভাবেই তিনি যথার্থ ঔপনিবেশিক হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেন। এই প্রসঙ্গে ব্রাহ্ম সমাজ ছিল এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস যে এখানে ব্রাহ্ম সমাজ ছিল একটা অসাম্প্রদায়িক প্রতিষ্ঠান। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষই এখানে কোনো রকম বাধা ছাড়াই আসতে পারত। তারপরে আসছে যে রামকৃষ্ণ।
শ্রী 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 রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কে ছিলেন? প্রথমত শ্রী শ্রী রামকৃষ্ণের জন্ম হয় 1836 খ্রিস্টাব্দে, তার মৃত্যু হয় 1886 খ্রিস্টাব্দে। তো তথাকথিত শিক্ষা দীক্ষা সংস্কৃতিবিহীন ও পাশ্চাত্য জ্ঞান বর্জিত এক দরিদ্র ব্রাহ্মণ পুরোহিত যখন নিজের জীবন ও সাধনার মধ্য দিয়ে উপলব্ধি করেছিলেন ভারতীয় দর্শন, সংস্কৃতি ও সাধনার সত্যতা, তিনি ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি একটি কথা বুঝেছিলেন যে সর্বধর্ম সমন্বয় হলো যুগের আদর্শ। তো বৈষ্ণব ও শাক্ত সাধনার বিচিত্র পথ, ইসলাম থেকে খ্রিস্টীয় সাধনা, দ্বৈত থেকে অদ্বৈত, সাকার থেকে নিরাকার, সগুণ থেকে নির্গুণ, সব সাধনায় উত্তীর্ণ হয়ে বিভেদ জর্জরিত পৃথিবীকে তিনি জানালেন যে সব পথ দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়, এখান থেকেই এলো যত মত তত পথ। তিনি স্পষ্টই বলেছিলেন যে ঈশ্বর লাভের জন্য পাণ্ডিত্য, শাস্ত্রজ্ঞান, মন্ত্রতন্ত্র, আচার অনুষ্ঠান, যাগযজ্ঞ, শাস্ত্রবিধি, কৃচ্ছ সাধনা, সংসার ত্যাগ, জপ তপ, সুচিতার প্রশ্ন অপরিহার্য নয়, শুধুমাত্র দরকার আন্তরিকতা। তো আন্তরিকতাকেই সম্বল করে যে কোনো মানুষ স্বাধীনভাবে সত্যকে উপলব্ধি করতে পারে। তো ঈশ্বরের মাধ্যমে, ঈশ্বরের নামে কর্মত্যাগ, কর্তব্য কর্মে অবহেলা ও সর্বপ্রকার পলায়ন পর মনোবৃত্তিকে তিনি তীব্র ভাষায় ধিক্কার জানিয়েছিলেন। তো তার মতবাদ বা শ্রীরামকৃষ্ণদেব মনে করতেন প্রত্যেক মানুষই হলো অনন্ত শক্তির আধার ও চৈতন্যের পথে অগ্রসর হওয়াই হলো মানুষের ধর্ম। পাপী তাপী, মদ্যপ, নাস্তিক, দুষ্কৃতকারী, পণ্ডিত, সজ্জন সকলেই এই চৈতন্যের দিকে এগিয়ে চলেছে। হতাশাগ্রস্ত মানুষকে আত্মবিশ্বাসের অগ্নিমন্ত্রে দীক্ষিত করে তিনি বলেছিলেন যে প্রত্যেক মানুষই মুক্ত পুরুষ, ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের পুত্র। ভারতীয় নবজাগরণের অন্যতম বৈশিষ্ট্য নারী মুক্তির আদর্শকে তিনি পূর্ণতার পথে এগিয়ে দেন। তার কাছে নারী ছিল সাক্ষাৎ জগন্মাতার প্রতিমূর্তি। এরপরে আসছে স্বামীজি বা স্বামী বিবেকানন্দ। তো শ্রীরামকৃষ্ণের সাধনার সার্থক উত্তরাধিকারী, জ্বলন্ত দেশপ্রেম ও আত্মবিশ্বাসের পূর্ত মূর্তি ছিলেন স্বামী বিবেকানন্দ। এনার জন্ম 1863 খ্রিস্টাব্দে। জীবন ও বাণী বিদেশি শাসনের অধীনে নির্যাতিত, ঘুম ঘরে আচ্ছন্ন ও হীনমন্য ও মুমূর্ষু ভারতবাসীকে আত্মবিশ্বাসে বলীয়ান করে নতুন শক্তিতে উজ্জীবিত করে তোলেন এই স্বামী বিবেকানন্দ। তার ধর্ম ছিল ম্যান মেকিং রিলিজিয়ান বা মানুষ তৈরির ধর্ম। এই মানুষ তৈরির উদ্দেশ্যেই 1897 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেছিলেন নবভারতের আনন্দমঠ রামকৃষ্ণ মিশন। তো দারিদ্র্য, অস্পৃশ্যতা, অশিক্ষা, দাসত্ব, জাতিভেদ, নারী নির্যাতন, পরানুকরণ, ধর্মীয় বিরোধ প্রভৃতির বিরুদ্ধে তিনি বিষোদ্গার করেন ও ভারতবাসীকে হিন্দু ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল করে তোলেন। 1893 খ্রিস্টাব্দে তিনি বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের জয় সেটি ছিল মূলত ভারতবর্ষ তথা অদ্বৈত বেদান্তেরই জয়। এভাবে স্বামী বিবেকানন্দ তার অবদান রেখেছিলেন। এরপরের টপিকটা হচ্ছে বাংলা নবজাগরণ ও চরিত্র পর্যালোচনা। তো পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে এসে 19 শতকের মধ্যবিত্ত বাঙালি সমাজে এক যুক্তিবাদী ও মানবতাবাদী আলোড়নের সূচনা হয়। তৎকালীন ধর্ম, সমাজ, শিক্ষা, সাহিত্য, দর্শন, রাজনীতি, জীবনের সব ক্ষেত্রেই এর প্রভাব অনুভূত হয়। তো ইতালীয় নবজাগরণের সঙ্গে তুলনা করে অনেকেই এটাকে বাংলার এই জাগরণকে বঙ্গীয় নবজাগরণ বলে অভিহিত করেন। তো 19 শতকের এই জাগরণ, তার স্বরূপ, প্রকৃতি, সীমাবদ্ধতা, গুরুত্ব, এমনকি এই জাগরণকে আদৌ নবজাগরণ বা রেনেসাঁস বলা যায় নাকি, এ নিয়ে পণ্ডিতদের মধ্যে অনেক মতভেদ রয়েছে। তো 1948 খ্রিস্টাব্দে স্যার যদুনাথ সরকার অতি স্পষ্ট ভাষায় ও দ্বিধাহীনভাবে বলে দেন বাংলার এই জাগরণকে নবজাগরণের সাথে তিনি অভিহিত করেন। তো তার মতে যে কনস্টান্টিনোপলের পতনের পর ইউরোপে যে রেনেসাঁস দেখা যায়, 19 শতকে বাংলার নবজাগরণ ছিল তদাপেক্ষা ব্যাপক, গভীর ও অধিকতর বৈপ্লবিক। তো এই নবজাগরণ প্রকৃতপক্ষেই একটি রেনেসাঁস। আর অধ্যাপক সুশোভন সরকারও এই জাগরণকে রেনেসাঁস বলে অভিহিত করেছিলেন। তো এই রেনেসাঁসের সপক্ষে ছিলেন অধ্যাপক সুশোভন সরকার। এর বিরুদ্ধচারণও অনেকে করেছেন। তারা হচ্ছেন বিনয় ঘোষ, অশোক মিত্র, অরবিন্দ পোদ্দার, ডক্টর বরুণ দে, ডক্টর অশোক সেন, ডক্টর সুমিত সরকার। এনারা এটাকে নবজাগরণ বলে মানতে পারেননি। তো নবজাগরণের স্রষ্টা যদি বলা হয়, রাজা রামমোহন রায়ের কথা মনে পড়ে, কিন্তু মার্কিন গবেষক ডেভিড কফ তিনি বঙ্গীয় নবজাগরণের ব্যাপারে রামমোহন বা ডিরোজিওকে কোনো কৃতিত্ব দেননি। তার মতে ভারতীয় নবজাগরণের পথিকৃৎ হচ্ছে ব্রিটিশ পাশ্চাত্যবিদগণ। তো এটার বিপক্ষে আরও একজন ছিলেন ডক্টর অমলেশ ত্রিপাঠী। তার মতে যে বঙ্গীয় নবজাগরণের সঙ্গে ইতালীয় রেনেসাঁসের তুলনা অর্থহীন। এটা ছাড়াও ঋষি অরবিন্দ মনে করেছিলেন যে ভারতের মাটিতে কখনো ইউরোপের ধাঁচে রেনেসাঁসের জন্ম হতে পারে না। এরকম কিছু তর্ক বিতর্ক রয়েছে যে এই সময়টাকে ভারতের নবজাগরণের সঙ্গে তুলনা করা যায় কি যায় না। তো এটা বিতর্কিত প্রশ্ন। এরকম প্রশ্ন এলে সপক্ষে ও বিপক্ষে দুটি মতই তোমাদের লিখতে হবে।
তো এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। ভালো করে পড়বে। কোথাও ডাউট থাকলে আমাকে কমেন্টে লিখো আর চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করো। সবাইকে থ্যাংক ইউ।